আমি আপনাগরে আগেই কইছিলাম যে ডেস্টিনি বিরোধী যে দালালের গোষ্ঠী আছে বা যেই বাটপারের গোষ্ঠী আছে এগরে আসলে আমগো কিছুই করা লাগবো না, এরা এমনিতেই ধ্বংস হইব। কইছিলাম না? ওই যে একটা গল্প কইছিলাম না যে এক মাতাল মদ খাইয়া রাস্তায় ঘুরতেছে, গর্তে পড়তেছে, হাত ভাঙতেছে, পা ভাঙতেছে, গাড়ির তলে পড়তেছে, মাথা ফাটাইতেছে। তো ওই মাতাল রে তো আর মারার দরকার নাই। গল্পটা মনে আছে না? তো এই যে দালালের গোষ্ঠী আছে বা এই যে বাটপারের গোষ্ঠী আছে এগরে আসলে আমগো কিছুই কওয়ার দরকার নাই। এগুলা এমনিই ধ্বংস হইব। আমগো কাম কি? ওই যে আপনাদের তো কইছিলাম, আমগো কাম ভেরি সিম্পল, পয়সা ফেক, তামাশা দেখ। তো আমরা গতকালকে আমরা আরেকটা তামাশা দেখলাম, মাশাল্লাহ। কি তামাশা? হ্যাগো আম জনতা পার্টি এখন হয়ে গেছে আম জনগণ পার্টি। মানে কি চমৎকার! আমি কইছিলাম না এগো এই রাজনীতি এটাও আসলে ধরেন বুমেরাং কইছিলাম না? যাই হোক, আমরা আসলে কি ধরেন এই যে এগো নাম পাল্টানির এই যে খাসলত, এই যে বাটপার গোষ্ঠীর নাম পাল্টানোর এই যে খাসলত, এটা তো ভাই নতুন না। এর আগেও তো এরা এরকম বহুত বাটপারি করে ধরা খাইয়া নাম পাল্টাইছে। ওই যে 2020 সালে তলবি সভার মাধ্যমে যখন বোর্ড হইল, তো এরপরে এই বোর্ডের ঠাপ খাইয়া হেগো ডিটুকে অ্যাসোসিয়েটস এর নাম পাল্টাইয়া করলো কি বাজারকরেন.com। মনে আছে? আর এখন ওই যে বাংলাদেশ আম জনতার দল, ওই যে তারেকের ঠাপ খাইয়া এখন হেগো দলের নাম পাল্টাইয়া এখন কি করছে? আম জনগণ পার্টি। হ্যাঁ, গাইবান্ধার শহীদুল ইসলাম খোকন ভাই লাগছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার কথা মনে করতেই লাইভে পাইলাম। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। যাই হোক, যেই কথাটা কইতেছিলাম, মানে এখন নাম পাল্টানের এই খাসলত, এই বাটপারের গোষ্ঠী, এই দালালের গোষ্ঠী, এই প্রতারক চক্রের নাম পাল্টানোর এই গিরগিটির মতো রং পাল্টানোর এই খাসলত তো আর নতুন না। 2020 সালের তলবি সভার পরে বোর্ডের ঠাপ খাইয়া ডিটুকে অ্যাসোসিয়েটস পাল্টায় করছিল বাজারকরেন.com। এরপরে আরো কত কিচ্ছা কাহিনী, ডিটুকে অনলাইন শপিং, হ্যান ত্যান ফ্যান, এরপরে আপনার সুপারিয়ার টুপারিয়ার কত কি। তো এখন আবার ওই যে আম জনতার তারেক ভাইয়ের ঠাপ খায়া এবার হেগোর নাম পাল্টায় করছে আম জনগণ পার্টি। হ্যাঁ, আরো পাল্টাইব ওগো খাসলতে আরো ডলা আইতেছে, অপেক্ষা করেন। যাই হোক, আম জনগণ পার্টিরে পরে ধরুন, আগে আমরা একটু আজকের আলাপে আসি। আজকের আলাপের বিষয়টা তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে ডিটুকে অ্যাসোসিয়েটস বনাম মাইনকারসিপা অ্যাসোসিয়েটস। যাই হোক, আসেন শুরু করি। তো এই মাইনকারসিপা অ্যাসোসিয়েটস মানে ডিটুকে অ্যাসোসিয়েটস 2020 সালে একটা বিজনেস পলিসি শেয়ার করছিল, হেভি মারাত্মক লেভেলের বিজনেস পলিসি আর কি। তো সেই বিজনেস পলিসিটা কি, আসেন আমরা আজকে একটু দেখি। এটা সবাই আপনারা জানেন, আজকে আমরা একটু রিভিউ করবো যে এই বাটপাড়ের গোষ্ঠী 2020 সালে কইছিল কি আর আজকের বাস্তবতা কি। আসেন মিলাই দেখি। তাদের একটা বিশাল বিজনেস পলিসির একটা মার্কেটিং পলিসি করছিল বিভিন্নভাবে। তো সেটা হইতেছে এরকম, আপনারা হয়তো অনেকেই জানেন, মানে এরা কইতেছে আর কি একটা ফেসবুক পেজে এবং বিভিন্নভাবে। মেহেরপুরের জুবায়েদ আহমেদ শাম্মী ভাই লিখছেন, পরাজয় দিয়ে ওনার রাজনৈতিক দল শুরু হলো, এখন থেকে উনি জীবনে যাই করবে শুধু পরাজয় হবে। কারণ আগে মানুষ ওনার জন্য দোয়া করতো, আর এখন ওনার জন্য মানুষ বদদোয়া করে। মানুষের মনে কষ্ট দিয়ে কেউ জীবনে বড় হতে পারে না। কথা সত্য, কথা আপনার সত্য। আপনি খেয়াল করে দেখেন, এই রফিকুল আমিন জেল থেকে বাইরয়া
এই পর্যন্ত যা যা করছে তার প্রত্যেকটা কাজ বুমেরাং হয়েছে না? আমি এর আগে একটা এপিসোডে কইছিলাম যে তার সব বুমেরাং হয়েছে, রাজনীতিও বুমেরাং হবো কইছিলাম, হয়েছে কিন্তু অলরেডি, আরো হইব। শাম্মী ভাই আপনার সাথে আমি একমত। যাই হোক, তো হেরা এই ডিটুকে অ্যাসোসিয়েটস এর মার্কেটিং এ কি কইছিল আপনারা হয়তো অনেকেই জানেন ডিটুকে অ্যাসোসিয়েটস লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা, এই কোম্পানির ডান সাইডে সুপার মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের 400 সেন্টার রয়েছে। হ্যাঁ, বাম সাইডে কি আছে এটার কয় নাই কিন্তু। আচ্ছা, এই 400 সেন্টারের নিচে 60টি সংগঠন তো আমরা জানতাম 6টা, তো সিপা দিয়ে আরেকটা কোনটা বাইরে লোকে জানে। যাই হোক, কইতেছে এই 400 সেন্টারের নিচে 60টি সংগঠনের প্রত্যেকের 31টি করে সেন্টার রয়েছে। আবার 60টি সংগঠনের 31টি সেন্টারের নিচে 165টি কোম্পানির প্রত্যেকের আবার 31টি করে সেন্টার রয়েছে। বাহ 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 বাহ, খুবই ভালো, খুবই ভালো, বাহ, চমৎকার। আরো আছে, দাঁড়ান, আরো কি কইতেছে। দেলোয়ার শিকদার ভাই সৌদি আরব থেকে লিখছেন, বেগম খালেদা জিয়ার সহযোগী ফাতেমার সাথে রফিকুল আমিন নির্বাচনে হারবে। কথা সত্য, খালেদা জিয়ার ওই যে গৃহ পরিচারিকা ফাতেমা, হের লগেও যদি রফিকুল আমিন দাঁড়ায় নির্বাচনে হারবো। হের কথা বাদ দেন, আরো নিচের কেউ রেকন তার লগেও রফিকুল আমিন নির্বাচনে হারবো। যাই হোক, তাইলে কি কইতেছিল ওইটা থেকে আমরা যাই আবার। এই 165টি কোম্পানির প্রত্যেকের 31টি সেন্টারের নিচে যার যার কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রত্যেকের 3টি অথবা 7টি করে সেন্টার রয়েছে। বা বাবা, সেন্টারের নিচে সেন্টার, সেন্টারের নিচে সেন্টার, কিছু বুঝতেছেন? বুঝেন নাই? আমিও বুঝি নাই, তবে একটা জিনিস বুঝতে পারছি, এটা যে পুরাই বাটপারি, ধান্দাবাজি। যাই হোক, আসেন পরে যাই, সামনে যাই, আরো কি কি কইতেছে তারা। আরো বলতেছে, এভাবে সকল কোম্পানির শেয়ার হোল্ডারের সেন্টারের নিচে পার্সোনাল দিনধারী ব্যক্তিদের সেন্টার রয়েছে। বাহ, আচ্ছা, তাই বর্তমানে, মানে এরা ক্যালকুলেশন করতেছে এবার, তাই বর্তমানে 27,000 দিনধারী ব্যক্তি কাজ করলেই 165টি কোম্পানির প্রত্যেকের 31টি সেন্টার, 60টি সংগঠনের প্রত্যেকের 31টি সেন্টার। শহীদুল ইসলাম খোকন ভাই লেখছেন, শুরু নাই করতে করতে নাম পরিবর্তন, জ্ঞানী লোকের তো এমন হওয়ার কথা নয়। হে জ্ঞানী আপনারে কইছে কেটা? হে এভারেজ পিপল, হেরে এত মহাজ্ঞানী বানানোর দরকার নাই। মামুন চৌধুরী ভাই বলছেন, টাকা পাবো কবে এটা বলেন। ভাই, এটা তো আমারও প্রশ্ন। আপনি যেরকম বিনিয়োগকারী, আমিও তো বিনিয়োগকারী। টাকা পাওয়ার লেগে আমিও তো বইয়া রয়েছি, আপনিও বইয়া রয়েছেন। তো আমি তো বিনিয়োগকারীকে পক্ষে কথাবার্তা কইতেছি, ফেসবুকে লাইভে আইয়া একটু চেষ্টা তদবির করতেছি। আপনি কি করতেছেন মামুন ভাই? আপনিও কিছু একটা করেন টাকা টাকা ফেরত পাওয়ার লেগে। আমি বিনিয়োগকারী, আমার কাছে টাকা কেমনে পাবো, কবে পাবো, এটা বললে তো লাভ নাই। আপনি কি ভূমিকা রাখতেছেন মামুন ভাই, সেই চিন্তা করেন। যাই হোক, যেটা কইতেছিলাম, এভাবে সকল কোম্পানির শেয়ার হোল্ডারের সেন্টারের নিচে পার্সোনাল দিনধারী ব্যক্তিদের সেন্টার রয়েছে। মানে ওই ডিটুকে অ্যাসোসিয়েটস এর বয়ান হারা দিতেছিল আর কি 20 সালে। আরো কি কইছে, তাই বর্তমানে 27,000 দিনধারী ব্যক্তি কাজ করলেই 165টি কোম্পানির প্রত্যেকের 31টি সেন্টার, 60টি সংগঠনের প্রত্যেকের 31টি সেন্টার এবং সুপার মার্কেটিং এর 400 সেন্টার প্রতিদিন অটোমেটিক সাইকেল কমপ্লিট হবে। বাহ, কি মজা। দেখেন, একটা জিনিস আপনাকে ধরাই দিই, এই যে 2020 সালে ডিটুকে অ্যাসোসিয়েটস রিলেটেড ইস্যু নিয়ে এই রফিকুল আমিন তার প্ল্যানে কি কইলো, প্রতিদিন সাইকেল কমপ্লিট, মানে তার এই প্ল্যানে সে দেখাইছে কি প্রতিদিন সাইকেল কমপ্লিট, ডেইলি সাইকেল কমপ্লিট, মানে ডেইলি স্টেটমেন্ট ক্লোজ। তো দেখেন, আমগো ডেস্টিনি 2000 লিমিটেড এর ইস্যু নিয়ে জনাব আশরাফুল আমিন যখন মার্কেটিং প্ল্যান রেডি কইরা ব্যবসা শুরুর প্রস্তুতি নিয়ে যখন কইলেন ডেইলি স্টেটমেন্ট ক্লোজ হইব, তখন এই রফিকুল আমিনে আবার কি কইলো বিভিন্ন ভাবে বিভিন্ন জনের মাধ্যমে যে হ্যাঁ 7 দিনে স্টেটমেন্ট ক্লোজ করতে হইব, একদিনে আবার কি স্টেটমেন্ট, এখনো একদিনে স্টেটমেন্ট ক্লোজ করতে গেলে এই সেই লোক লাগবো, জনবল লাগবো, হ্যান লাগবো, ধ্যান লাগবো। মানে হ্যাঁ ঠিকই, কিন্তু ডিটুকে অ্যাসোসিয়েট যা ডেইলি সাইকেলের ডেইলি স্টেটমেন্ট ক্লোজের কথা কইছিল, কিন্তু আশরাফুল আমিন ডেইলি স্টেটমেন্ট ক্লোজিং এর কথা কথা এটা কিন্তু আবার সে কিন্তু কি দিছে, ব্যাটও দিছে। মানে বুঝতে পারছেন বিষয়টা। যাই হোক, ওদিকে আর গেলাম না, আজকের আলোচনায় থাকি।
তো এই ধান্দাবাজি ডিটুকে অ্যাসোসিয়েটসে আরো কি কি কইছিল ওই 20 সালের চটকদার বিজ্ঞাপনে? আর কি কইছিল? কইছিল এসব সেন্টারের কমিশন 165টি কোম্পানি, 60টি সংগঠন এবং সুপার মার্কেটিং কোম্পানি পাচ্ছে। আচ্ছা, তাই যারা 165টি কোম্পানির শেয়ার হোল্ডার আছেন তারা তাদের পার্সোনাল সেন্টার ছাড়াও আরো 8-10টা জায়গা থেকে আয় করছেন। কিন্তু আপনারা যারা আয় করছেন শুধুমাত্র আপনাদের সেন্টার থেকে। একটা দালাল আইছে, দাঁড়ান ডলা দিয়া লই। এই যে এই দালাল মঞ্জুরুল আলম, এটা হলো একটা দালাল। এটারে ধরুম পরে, এটার আরো কিচ্ছা কাহিনী আরো কিছু তথ্য আমার কাছে আইছে, আর একটু গুছাইয়া লই আর কি। কইছে কি, ওই যে আমগো জুবায়েদ আহমেদ স্বামী উনি লিখছিল না পরাজয় দিয়ে ওনার রাজনৈতিক দল ছিল, এটার রিপ্লাইয়ে এই বাটপারে কইছে শকুনের দোয়ায় গরু মরে না, তোরা তো বেটা বড় শকুন, অপেক্ষা কর, তখন কি ডলা আইতেছে, অপেক্ষা কর দালালের গোষ্ঠী। যাই হোক, তাইলে যেই আলোচনায় ছিলাম সেই আলোচনায় এবার ফিরে যাই। ওই চটকদার বাটপারি বিজ্ঞাপনে তারা আরো কইছিল, তাই যারা 165টি কোম্পানির শেয়ার হোল্ডার আছেন তারা তাদের পার্সোনাল সেন্টার ছাড়াও আরো 8-10 জায়গা হতে আয় করছেন। কিন্তু আপনারা আয় করছেন শুধুমাত্র আপনাদের সেন্টার থেকে। মানে ওই যে বুঝাইছিল আর কি, যে ওই যে ওই ডিটুকে অ্যাসোসিয়েটস এর এই সুপারিয়রের এক পাশে ডিটু কি মনে হতো নাই কি বাটপারি টাটপারি, ও কি কইছিল দাঁড়ান কই আপনার করে, ওই যে ডিটুকে অ্যাসোসিয়েট লিমিটেড প্রাইভেট কোম্পানি, এর এক পাশে সুপারিয়র মার্কেটিং এর 400 সেন্টার রয়েছে। কি বিধি কিচ্ছিরি অবস্থা। এর নিচে হইলো 400 সেন্টারের নিচে 7টা সংগঠন, সবার 31টা করে সেন্টার, এরপরে 31টা সেন্টারের নিচে 165টা কোম্পানি, 165টা কোম্পানির 31টা করে সেন্টার, এই 131টা করে সেন্টার, এদের নিচে আবার সব কোম্পানি শেয়ার হোল্ডারের 3টা বা 7টা করে সেন্টার। মানে মেলা বিধি কিচ্ছিরি প্যাচ গুছ লাগাইয়া হেভি সেভি হিসাব টিসাব দিয়া এই বেকুবের গোষ্ঠী ডিস্ট্রিবিউটর বানাইছে এই বেকুব গুলা, ওই তাগো দালাল গুলারে আর কি। আর ওইটাই কইছে আর কি, যে এই যে দেখেন যারা শেয়ার হোল্ডার, যারা ডিরেক্টর, তারা কিন্তু অনেক অনেক জায়গা থেকে টাকা পাইতেছে, সুপার মার্কেটিং এর 400 সেন্টার থেকে ইনকাম পাইতেছে, শেয়ার হোল্ডার কোম্পানির অনেক কিছু পাইতেছে। কিন্তু আপনারা যারা শুধু ডিস্ট্রিবিউটর, ওই যে দালাল গুলা একজন একজনের কইতেছে আর কি, যে আপনারা যারা ডিস্ট্রিবিউটর আপনারা তো খালি আপনাকে বিজনেস সেন্টার থেকে আয় পাইতেছেন। অতএব ডিটুকে অ্যাসোসিয়েটস এর মালিক হন ওই বিজ্ঞাপন ওই প্রজ্ঞাপনই দিছিল আর কি। তো এরপরেই তারা কি কইতেছে দাঁড়ান, আচ্ছা আমগো মোখলেসুর রহমান ভাই লিখছেন কি, যারা 2012 সালের পরে টাকা দিছে তারা কেবল রফিকুল আমিনের বলদ না, তারা জাতীয় বলদ, কথা সত্য। আর যাই বলেন রফিকুল আমিনের প্রচুর অর্থ কামাই করার বুদ্ধি আছে, মূর্খ শ্রেণীর মানুষকে পথে বসিয়ে দিতে পারে। শহীদুল ইসলাম খোকন ভাই লিখছেন, আমরা এই প্ল্যানে 1,80,000 টাকা প্রতি ব্যক্তি পাবো বলে। পুরাই ধান্দাবাজি খোকন ভাই, পুরাই ধান্দাবাজি। আচ্ছা যাই হোক, তো এরপরে কি কইছে, তাই আপনারা অনেকেই হয়তো এতদিন আফসোস করে আসতেছিলেন যে রেজাউল ভাই, সাইফুল ভাই, রবিউল ভাই সহ অন্যান্যরা কোম্পানির শেয়ার হোল্ডার হওয়ায় তারা বিভিন্ন লিঙ্ক থেকে বিভিন্ন সাইট থেকে আয় করতেছে, কিন্তু আপনারা খালি একটা সেন্টার থেকে আয় করতেছেন। তাই আপনাদের কথা বিবেচনা করিয়াছেন কে, আসেন দেখি কে। ওই দালাল গোষ্ঠী তাদের চটকদার বিজ্ঞাপনে তখন কি বলতেছিল, তাই আপনাদের কথা চিন্তা করে ডিটুকে অ্যাসোসিয়েটস এর নির্বাহী উপদেষ্টা জনাব রফিকুল আমিন সুপার মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সিদ্ধান্ত নিয়েছেন। খুবই ভালো। তন্ময় লিখছেন, ভাই আরো গরম গরম খবর চাই। হ ভাই, রেডি হইতেছে, খবর রেডি হইতেছে, ধীরে ধীরে সবই জানবেন। তো যাই হোক, আরো কি বলছে তারা ওই চটকদার ধান্দাবাজি বিজ্ঞাপনে আরো বলতেছিল, 2020 সালের জুলাইয়ের পরে এই সুপার মার্কেটিং এর নিবন্ধন হবে। হয়েছে নি 2020 সালের পরে খোঁজ নিয়ে দেখেন। ওই যে এক বেকুব, কালকে আমি ওই দিন একটা অডিও দিছিলাম, ওই যে জুয়েল নামে একটা বেকুব আছে, আমগো কিরণ ভাইয়ের লগে ওই সুপার ইয়ারের শেয়ার বেচতে গেছিল, মানে 70,000 কোটি টাকা, 70,000 কোটি টাকার নাকি এদের অনুমোদন পেয়ে গেছে, এর ভিতরে 40,000 কোটি নাকি কালেকশন হয়ে গেছে। আসলে তো এগুলো ফকিন্নি, মূর্খচোদা, আচোদা, এগুলো তো ধরেন আপনার 70,000 কোটি কি 40,000 কোটি কি এগুলো তো বুঝে না। ওই যে একটা গল্প মনে পড়লো, ওই দুই ভিক্ষুক একটা ব্রিজের নিচে বইয়া গল্প করতেছে, তো এক ভিক্ষুক আরেক ভিক্ষুকরে কয় যে আচ্ছা এই ব্রিজটা বানাইতে কত টাকা লাগছে কত, তো আরেকটাই কয় কম করে হইলো 500 টাকা তো লাগবেই। মানে এগুলো তো ফকিরনি, তো ধরেন 500 টাকার মূল্য কত আর 5 লাখ টাকার মূল্য কত এত বুঝে না। তো এইগুলো হলো আচোদা মূর্খ।
খোকন ভাই লেখছেন 80 টাকাও পাইলাম না। পাইবেন কেমনে ভাই? ধান্দাবাজি। আসলে ব্যবসা করার উদ্দেশ্য তো এই টাকাগুলো নেওয়া হয় না, এগুলো নেওয়া হয়েছে টাকা কালেকশনের লেগে। ব্যবসা করতে টাকা পয়সা এত লাগে না। 2014-15-16 সালের দিকে ব্যবসা শুরু করার পরে আপনি দেখেন টেস্টি ট্রিট, তাদের জনবল, তাদের লোকবল, তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি আমাদের চেয়ে তো বেশি ছিল বলে মনে হয় না। আজকে টেস্টি ট্রিট একটা ব্র্যান্ড দাঁড়াই গেছে না? আছে এরকম মিঠাই একটা ব্র্যান্ড। 2014-15 সালের দিকে তারা ব্যবসা শুরু করলো। ফুড পান্ডা কবে শুরু করছে ব্যবসা বলেন তো? ডেস্টিনির আগে না পরে? তাহলে এরা এই যে আজকে এত এত কোম্পানি, এরা 8-10 বছর ব্যবসা করে তাদের ব্র্যান্ড এস্টাবলিশ করে ফেলতেছে, ব্যবসাদার করে ফেলতেছে। তাহলে ডেস্টিনি কেন 12 সালের পরেও পারলো না? অন্য কিছু কইরাও যে এই সুপারিয়র মুপরে এগুলো, আসলে তো ব্যবসা করার কোনো নিয়তি তো হ্যার ছিল না। হ্যার ছিল হলো ধান্দা, হইলো টাকা কালেকশন করা, ব্যবসা করার কোনো নিয়তি তো ছিল না। যাই হোক, মোহাম্মদ ফায়ের ভাই লিখছেন কি, ভাই স্টেটমেন্ট চালুর অগ্রগতির ব্যাপারে কিছু বলেন, এক্সিকিউটিভ ফোরাম থেকে লাইভ পাচ্ছি না। পাবেন, লাইভ পাবেন। আসাদ ভাই বাড়িতে গেছে, উনি ঢাকায় আসলে লাইভ করব, সমস্যা নাই, টেনশনের কিছু নাই, খোঁজ খবর রাখেন। যাই হোক, যেটা কইতেছিলাম, আরো কি কইছে, 2020 সালের জুলাইয়ের পরে এই সুপার মার্কেটিং এ নিবন্ধন হবে। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য মাত্র 100 টাকা। আচ্ছা, শেয়ারের টাকা তোলার জন্য 40 জন এজেন্ট নিযুক্ত করা আছে, দালাল আর কি। যে কোনো এজেন্টের কাছে আপনি টাকা পাঠাতে পারবেন। প্রথমবার আপনি 100 টাকা পাঠাবেন, পর্যায়ক্রমে 5,000, 5 লাখ, 5 কোটি টাকার শেয়ার নিতে পারবেন। ওই যে ডিটুকে অ্যাসোসিয়েটস এর ধান্দাবাজি বিজ্ঞাপনে এগুলা কইছিল। আর কি কি কইছে? শেয়ার নিলে আপনার কি লাভ? আগামী বছর অর্থাৎ 2021 সালের জুলাইয়ে 100 টাকার শেয়ারের লভ্যাংশ পাবেন প্রায় 1800 টাকা। তো 21 সালে এই লভ্যাংশ কেউ পাইছেন? 22-এ পাইছেন? 23-এ পাইছেন? 24-এ পাইছেন? 25-এ পাইছেন? পান নাই। সব হইলো বাটপারি, ধান্দাবাজি। সূর্য মামা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? জিয়া ভাই, জিয়ারুল হক জিয়া ভাই, সূর্য মামা আইডি থেকে। আচ্ছা, আরো কি হয়েছে? আগামী বছর 2021 সালের জুলাইয়ে 100 টাকার শেয়ারের লভ্যাংশ 1800 টাকা পাবেন। কেউ যদি 5,000 টাকার শেয়ার নিয়ে থাকেন তাহলে এক বছরে 90,000 টাকা পাবেন। দেখেন, 5,000 টাকায় বছরে 90,000 টাকা। ওই যে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমান একটা বক্তব্যে বলছিলেন যে স্মাগলিং কইরাও তো এত টাকা লাভ দেওয়া সম্ভব না। মানে আসলে কি, ধরেন আমি তো আপনারা লাভই দিব না, আমার উদ্দেশ্য তো হলো দান্দাবাজি করে টাকা লয়ে এলাম, আমার তো উদ্দেশ্য এটা। অতএব 100 টাকায় 1800 টাকা কইলেই কি, আর 100 টাকায় 3600 টাকা কইলেই কি, বুঝেন নাই? যাই হোক, কি আগামী বছর 2021 সালের জুলাইয়ে 100 টাকার শেয়ারের লভ্যাংশ পাবেন প্রায় 1800 টাকা। আর কেউ 5,000 টাকার শেয়ার নিলে এক বছরে লভ্যাংশ পাবেন 90,000 টাকা। যারা 5 লাখ দিবেন তারা বছরে পাবেন 90 লাখ টাকা। এই লোভে পয়রা বহুত বেকুব, আমার পরিচিত বেশ কিছু লোক আছে বেকুব, যেগুলো আছে অনেক বেকুব আছে, 10 লাখ দিছে। নোয়াখালী থেকে জামাল উদ্দিন ভাই সালাম দিয়েছেন। জি ভাই, ওয়ালাইকুম সালাম। দেখেন, আমার পরিচিত এরকম অনেক আছে, এই লোভে পয়রা যে দেখছে কি, আরে বাপরে বাপ, 5 লাখ টাকা দিলে এক বছরে 90 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা দিলে এক বছরে 1,80,00,000 টাকা দেয়া, টাকাই টাকা, টাকাই টাকা, জীবনের টাকা লাগবো না। মানে তখন কি করছে জানেন? ধুমায়া ধুমায়া টাকা দিছে, 10 লাখও দিছে, অনেকে অনেকে 20 লাখ টাকাও দিছে, এরকম বহুত টাকা পয়সা দিছে, দিয়া ধরা টরা খাইছে। তো যাই হোক, 5 লাখ টাকা দিলে বছরে পাবেন 90 লাখ টাকা। এবং মজার ব্যাপার, তারা কি বলছে শোনেন, বলছে প্রথম বছরে 100 টাকায় লভ্যাংশ হয়তো বা 1800 টাকা আসতে পারে, কিন্তু দ্বিতীয় বছরে এক বছরে লভ্যাংশ আসবে 100 টাকায় 5,000 টাকা। বুঝেন ভাই, বুঝেন এই বেকুবের গোষ্ঠী, তার পীর সাহেব এবারে কি কইছে, আর এই মুরিদ গুলো এগুলা কি শুনছে, বুঝেন কি কইছে। মানে প্রথম বছরে 100 টাকায় 1800 টাকা লাভ হইল, দ্বিতীয় বছরে 100 টাকায় প্রায় 5,000 টাকা লাভ দেয়া সম্ভব, বুঝেন। আল্লাহ। মহাদেব সাহা কিশোরগঞ্জ থেকে, মহাদেব সাহা ভাই লেখছেন, সে মানুষকে এত কষ্ট কিভাবে দেয় এটা আমি বুঝতে পারলাম না। ভাই, এটা আমার তো আর জিজ্ঞাসা করে কি লাভ ভাই, হেরেই জিগান। তো আসলে তার তো মরণের ভয় আছে কিনা এটা নিয়ে তো আমার সন্দেহ আছে। মানে মানুষের কাছ থেকে এই যে বাটপারি করে যে টাকা পয়সা নিল, এগুলোর কোনো সমাধানের কোনো উদ্যোগ নাই। কি একটা অবস্থা, কয় ট্রি প্ল্যান্টেশন আর মাল্টিপারপাসের টাকা ফেরত দিতে আদালতের রায় লাগবে। ঠিক আছে, রফিকুল আমিনের এই কথা মেনে নিলাম। তো এই যে 100 টাকা 1800 টাকা এই ধান্দাবাজি, সুপারিয়র, ডিটুক অ্যাসোসিয়েটস, কোশেয়ার, হ্যান ত্যান ফ্যান, এইগুলো তো আর আদালতের রায়ের নির্দেশনার প্রয়োজন নাই, এগুলোর সমাধান করে না কেন?
শামসুল আলম ভাই লিখছেন, ভাই আমরা 12টা বছর অপেক্ষা করছিলাম রফিকুল আমিন বের হইলে আমাদের টাকাগুলো আমরা ফেরত পাবো, এখন টাকা তো পাইলাম না। রাজনীতি নিয়ে এখন সে ব্যস্ত, আমাদের টাকাগুলো পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি একটু জানাবেন? আমাদের অবশ্যই টাকা পাওয়ার সম্ভাবনা আছে, সেটা ডিপেন্ড করতেছে আমাদের সচেতনতার উপরে, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে সমন্বয়ের উপরে। অতএব যার যার অবস্থান থেকে ডিস্ট্রিবিউটর হিসেবে সচেতন থাকেন এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে সমন্বয় করেন, তাদেরকে সাপোর্ট দেন, তাদেরকে সমন্বয় করেন এবং তাদের কাছ থেকে কাজগুলো আদায় করে নেন। ডিস্ট্রিবিউটর হিসেবে এটাই আমগো কাজ। যাই হোক, তারপরে দেখেন এই বাটপারি কোম্পানি ক্যালকুলেশন কি দিছিল 20 সালের দিকে, লভ্যাংশ কিভাবে আসবে। সুপার মার্কেটিং এর 400 সেন্টার হতে প্রতি মাসে 45,000, মানে ওই যে আরেকটা হিসাব দিছিল আর কি, যে একটা সেন্টারে প্রতিদিন সাইকেল হইলে 1500 টাকা পাইবো, তাহলে প্রতিদিন যদি সাইকেল হয় তাহলে প্রতি মাসে 30 দিনে 30টা সাইকেল, তাহলে একটা সেন্টার থেকে ডেইলি প্রতি মাসে ইনকাম হবে 45,000। সেন্টার কয়টা? 400 সেন্টার, তাহলে সুপার ইয়ারের 400 সেন্টার ইন্টু 45,000 কইরা প্রতি মাসে এই একটা সেন্টার থেকে আয় হইব কত, সুপার ইয়ার থেকে আয় হইব কত, 1,80,00,000। আর এক মাসে যদি 1,80,00,000 হয় তাহলে বছরে হইল কত, 1,80,00,000 ইন্টু 12, মোট 21,60,00,000 টাকা। এই ভক্কর চক্কর হিসাব দিয়া বুঝাইছিল আর কি যে 100 টাকায় 1800 টাকা দেওয়া সম্ভব, আর দ্বিতীয় বছর থেকে 100 টাকায় বলে 5,000 টাকা দেওয়া অসম্ভব। দেখেন 2020 সালে আর এই কথা কইছিল, আজকে 21, 22, 23, 24, 25-এ আইসা বাস্তবতার সাথে এখন মিলাই দেখেন, এগুলা সব ছিল ধান্দাবাজি আর বাটপারি। যাই হোক, মাসুম রেজা ভাই জয়পুরহাট জেলা থেকে, জি ধন্যবাদ। তাহলে আসেন আমরা এবার পরের আলোচনায় যাই। আর কি বলছে, এই লভ্যাংশ পাবেন সুপারিয়র মার্কেটিং এর শেয়ার হোল্ডারগণ। আবার সুপার মার্কেটিং এখন থেকে সকল পণ্য ডিটুকে অনলাইনকে সরবরাহ করবে, এই পণ্য সরবরাহ থেকে লভ্যাংশ এটাও শেয়ার হোল্ডারগণ পাবেন। টাকায় টাকা, টাকায় টাকা, টাকায় টাকা, এত এত টাকা, এত এত টাকা, মানে কি ধান্দাবাজি কইরা যে মানুষের কাছ থেকে টাকা নিছে এই ডিটুকে অ্যাসোসিয়েটস আর এই সুপারিয়র। এই যে এতক্ষণ যা কইলাম দেখেন, একটাও কি বাস্তবে, একটারও কি বাস্তবতার সাথে কোনো মিল পাইছে না? এখনো 2020 সালে কইছিল, 21 সালে বলে পাইবো, তা আজকে 25 সাল যায়, কোনো মিল পাইছেন এইসব কথা? পান নাই, পাইবেনও না, কারণ পুরোটাই হলো বাটপারি আর ধান্দাবাজি। যাই হোক, কাব্য কথা ভাই লিখছেন, ভাই আমরা 12 বছর অপেক্ষা করছি, আমরা কি এই বাটপারি দেখার জন্য 12 বছর অপেক্ষা করলাম? টেনশনের কিছু নাই, আমাদের উপরে যারা জুলুম করছে এই জালিমের বিচার হবে, টেনশন নিয়েন না। কাব্য কথা ভাই বগুড়া থেকে দেখতেছেন, জি ধন্যবাদ। আচ্ছা, তাহলে আসেন এবার বাস্তবের সাথে এই পুরো বিষয়টার পুরো একটা হিসাব যদি আপনি কমিউনিকেশন বা আপনি যদি একটু ক্যালকুলেশন করেন, দেখবেন এগুলোর কোনোটার সাথে কোনোটার কি নাই, একটার সাথে আরেকটার কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। তাইলে আপনি বলতে পারেন যে এগুলার ভিত্তি নাই কেন? এগুলার ভিত্তি এই জন্য নাই, এগুলোর টোটালটাই ছিল ফ্রডালমেন্ট অ্যাক্টিভিটিস, অল আর ইন ফ্রডালমেন্ট অ্যাক্টিভিটিস। সো এগুলোর একটার সাথে আরেকটা মিল আপনি আগেও পান নাই, এখনো পাইতেছেন না, সামনেও পাইবেন। এর বাইরে আরো অনেক আছে, ওই যে প্রত্যেক সেন্টার বাবদ কিন্তু টাকা নেওয়া হয়েছে, ওই যে 400 সেন্টার, এরপরে কোম্পানির সেন্টার, এরপরে ওই যে সংগঠনের সেন্টার, আমি জানি যত দূর প্রত্যেক সেন্টারের জন্য 3,000 না 4,000 না কত করে জানি টাকাও নেওয়া হয়েছে, সেই হিসাব তো ধরলামই না। বুঝতে পারছেন? আসলে মূল কথা হইলো এক এক সময় এক একটা ইস্যু দিয়া টাকা কালেকশন করা হয়েছে, টাকা কালেকশন করা হয়েছে, আর কিছু না। যাই হোক, ডিটুকে অ্যাসোসিয়েট সুপারিয়র হ্যানতেন এগুলোর ধান্দাবাজির বিষয় নিয়ে আলোচনা তো মেলা হইল। এবার আসেন আমরা আম জনগণ পার্টির আলাপে আসি। গতকালকে একটা প্রজ্ঞাপন দেখলাম, কইছিলাম না যে রাজনীতি করতে এসে ওই বাটপাড়ের গোষ্ঠীর দৌড়ের উপরে থাকবো, কইছিলাম কিন্তু আপনি করে, এবং এটাও বুমেরাং হবো কইছিলাম। তো দেখেন মানে আল্লাহর কি কুদরত, কইতে না কইতেই ধরেন এখন না দলের নাম পাল্টাইতে হইল। দলের নাম পাল্টাই এখন দিছে কি আম জনগণ পার্টি। মোহাম্মদ ফায়ার ভাই লিখছেন, ভাই আমি ডিএমসিএসএল এর শেয়ার হোল্ডার এবং ভোটার, কিন্তু ভোট দিতে পারি না। ভাই আমিও শেয়ার হোল্ডার, আমিও ভোটার, ভোট দিতে পারি নাই, কিন্তু যারা বিনা ভোটে নির্বাচিত হলো তারা তো সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন আমি চাচ্ছি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। এখন কি করব?
আইনি ব্যবস্থার জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছি। আমরা যারা ভোটার বা আমরা যারা শেয়ার হোল্ডার, অবশ্যই একটা উদ্যোগ আমরা নিব। আমি লাইভ শেষে আপনাকে ইনবক্সে নক করব ভাইয়ের ভাই, ধন্যবাদ। যাই হোক, তো প্রজ্ঞাপনটা কি দিছিল আসেন আমরা একটু দেখি। প্রজ্ঞাপনটা আসেন দেখি, খুবই মজার প্রজ্ঞাপন। প্রিয় সাংবাদিক বৃন্দ, শুভেচ্ছা নেবেন। আপনারা অবগত আছেন যে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গত 17 এপ্রিল 2025 তারিখে নতুন রাজনৈতিক দল আম জনতা পার্টি আত্মপ্রকাশ করে। আমাদের দলের নামের সাথে আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় ওনারা আমাদের দলের নাম পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পথকে আরো বিকশিত করার লক্ষ্যে তাদের অনুরোধে সাড়া দিয়ে দলের সর্বসম্মতিক্রমে আমাদের নামের কিছু অংশ পরিবর্তন এনে নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি। স্বপ্নবাজ লিখেছেন ঠেলার নাম বাবাজি, ডেস্টিনি থেকেও ঠেলা দিতে হবে তাকে। রাইট রাইট, হবে, সব জায়গা থেকে ঠেলা হবে। ওই যে আম জনতার তারেক ভাই ঠাপ দেওয়ার পরে এখন নাম পাল্টাইছে, এখান থেকে ডেস্টিনি থেকেও ঠেলা যাইব, সময় মতো যাইব, টেনশন নিয়েন না ইনশাআল্লাহ। আচ্ছা, বুধবার 7 মে 2025 তারিখে অনুষ্ঠিত দলটির মিটিংয়ে কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। এখন নাম পাল্টায় এখন দলের নাম পাল্টায় এখন কি করে ফেলেছে, আম জনগণ পার্টি। এই যে দেখেন, এটাই কিন্তু তাদের বিশাল একটা রাজনৈতিক পরাজয়। মানে এরা কইলাম না আপনাকে, ওই যে আমগো আসলে এখন কোনো কাম নাই, আমগো কাজ হলো পয়সা ফেক, তামাশা দেখ, কইছিলাম না? তো দেখেন, এই রাজনীতি তাদের জন্য অলরেডি বুমেরাং হওয়া শুরু হয়েছে, এটা আরো বুমেরাং হবে। তাহলে এখন আমাদের কাজটা কি, আসেন এটা আমরা দেখি। অনেকেই আমারে ফোনে বিভিন্ন ভাবে অনেক সময় অনেক কিছু জিজ্ঞান, অনেকের লগে আমি খারাপ ব্যবহার করি, কার লগে খারাপ ব্যবহার করি, যাগুলো লগে আমার মিলে না। মানে সমমনা যারা আমার ফোন দিয়ে মজা পাবেন, সমমনা বলতে কারা, যারা আমার মতো ডিন ভেরিফিকেশন করতেছেন, যারা আমার মতো এনএফসি কার্ডের কাজ করতেছেন, যারা আমার মতো টিম গোছাইতেছেন এরা। আর যারা ওই যে হুতাশে ওই যে ওই সেদিনও কয়েকজনের ডলা দিছি, কালকেও কয়েকজনের দিছি, আরেকজনের দিছি। একজন লিখছেন ভাই আপনি কবে লাইভে আসবেন একটু ঘোষণা দিয়ে আইসেন, তাইলে আগে থেকে প্রস্তুতি নিয়ে লাইভে আসতে পারবো, তাইলে আপনার লাইভটা দেখতে পারবো। ভাই শোনেন, গেরিলা হামলা কখনো কি বইলা কইয়া হয়? এগুলা না বইলা কইয়াই কোনো ঘোষণা ছাড়াই হয়। যাই হোক, চলেন। ব্যবসা চালু করতে হবে, কোনো বাধা আসলে দুমড়ে মুচড়ে দিতে হবে। ভাই এই ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ তা তো বটেই, ব্যবসা চালুর ক্ষেত্রে কোনো বাধা আসলে দুমড়ে মুচড়ে দিতে হবে, অলরেডি তো সেই কাজ চলতেছে। আর আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়ে রাখতেছি, হাই কমান্ডের ডিক্লারেশনের অপেক্ষায় আছে। হাই কমান্ডের ডিক্লারেশন পাইলেই দেখবেন ঘটনা কই যায়। যাই হোক, ব্যবসা চালু হয়ে যাবে ইনশাল্লাহ, অচিরেই চালু হবে, টেনশন নিয়েন না। সেই লক্ষ্যে কাজ চলতেছে, ডিরেক্টলি ইনডিরেক্টলি, তলে উপরে সব জায়গায় চলতেছে, টেনশন নিয়েন না। আর প্রস্তুতি নিয়ে রাখেন, যথাসময়ে প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ নেওয়ার ঘোষণা আসলে যেন আমরা সেই ঘোষণায় সাড়া দিতে পারি, প্রস্তুতি নিয়ে রাখেন। যাই হোক, একজন বলছেন আপনার নাম্বারটা ইনবক্সে দিয়েন। আচ্ছা ঠিক আছে, লাইভ শেষ করে দিব না। তো যাই হোক, যেটা কইতেছিলাম যে এই যে বাটপার গোষ্ঠীর ডিটুক অ্যাসোসিয়েটসের ধান্দাবাজি আলোচনা করলাম, যা যা কইছিল 20 সাল থেকে 25, এই যে চটকদার বিজ্ঞাপন, কোনোটাই কিন্তু বাস্তবে মিলে নাই। এখানে ধরা খাইছে, রাজনীতি করতে এসে রাজনীতির নাম পাল্টাইয়া বাম্বু খাইয়া দরের উপরে আছে। হেগো কথা তো বাদ দিলাম, এবার আমগো কথায় আসি। আমগো কাম কি? এই যে আপনারা যে অনেকেই হুতাশে চিল্লান, অনেকেই যে করেন যে ব্যবসা হয় না কেন, এখানে সেই হয় না কেন, বা ওই যে অনেকেই করেন যে তাইলে এত বাধা দিতেছে, অমুক করতেছে, সেই করতেছে, আমগো করণীয় কি? একবারও কি নিজের প্রশ্ন করছেন? মানে আমগো করণীয় কি, এই প্রশ্ন কি একবারও করছেন? এই যে কোম্পানি যে সার্ভার চালু রাখছে, মাস শেষে সার্ভার মেনটেন্যান্স বাবদ একটা খরচ কোম্পানির দিতে হয় না? হয়। তো এই সার্ভার কেন চালু রাখছে? আপনার লেগে চালু রাখছে। তো আপনি কি করেন? ডিন ভেরিফিকেশনের কাজ করেন?
করেন না। ওই একজন যে কালকে ডলা দিছে, ইচ্ছা মতো ডলা দিছে, আমার লগে খাতির জমায়া একটু কথা টথা কইতে আইছিল, একটু আপডেট নিতে আইছিল, তো হ্যাঁ ডলা দিয়ে দিছি যে আপনি আমার কাছে কোনো আপডেট পাবেন না, পাইবেন ডলা। কয় 3-4 মাস আগে ডিন ভেরিফিকেশন করছিল, তো এই 3-4 মাস বৈশা বৈশা কি বাল ফালাইছে? মানে কোম্পানি আপনার লেগে সার্ভার চালু রাখছে না, তো মাস শেষে সার্ভার মেনটেন্সের একটা খরচ কোম্পানি দিতেছে না? দিতেছে। আলিস সেন্টার চালু রেখে মাস শেষে বিদ্যুৎ বিল দিতেছে না? দিতেছে। মোহাম্মদ ফায়ার বেলেছেন আজ রাত 9টায় মহিউদ্দিন খালেদের ঠিকানা আইডিতে রফিকুল আমিন আসবে, আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন। জানানো কিছু না, হ্যাঁ দৌড়াক, হ্যাঁ দৌড়াক, হ্যাঁ দৌড়াইতে দেন। হ্যাঁ এখন মানে ওই যে হাতে তো আর কিছু নাই, এখন খালি ওই যে বিভিন্ন টকশো দৌড়াদৌড়ি করতেছে, করুক, দৌড়াইতে দেন। গোলাম মোস্তফা পিএইচডি ভাই লেখছেন, সুপারিয়রের বিনিয়োগকারীরা আপনার কথাগুলো শোনার পরেও নীরব কেন? আম জনগণ প্রতারিত হওয়ার দ্বার প্রান্তে, সেই লক্ষ্যে কিছু বলেন ভাই। ভাই এরা চুপচাপ কেন জানেন? এদের বিসি আটকা। আমি তো একটা এপিসোডে কইছিলাম এদের বিসি আটকা, এই কারণে এরা চাইলেও লড়তে পারতেছে না আর কি। এই সমর চক্রবর্তী, সুনামগঞ্জের পিএইচডি সমর চক্রবর্তী ভাই, আপনি বলছেন আপডেট খবর আছে কিনা বরান ভাই। ভাই দেখেন আপনার লগে কিন্তু গ্যাঞ্জাম হইব, কিন্তু আপডেট খবর আছে কি? আপডেট তো আপনি তৈরি করবেন। গত এক সপ্তাহে আপনি কয়টা ডিন ভেরিফিকেশন করছেন, এটাই হলো আপডেট। গত এক সপ্তাহে আপনি কয়টা এনএফসি কার্ডের অর্ডার করছেন, এটাই হলো আপডেট। গত এক সপ্তাহে আপনি আপনার কয়জন ডিস্ট্রিবিউটর করে লইয়া বইছেন, যোগাযোগ করছেন, এটাই হলো আপডেট। ভাই খালি আপডেট খুঁজেন, আপডেট হয় না, আপডেট পয়দা করতে হয়। যাই হোক, যেটা কইতেছিলাম সেটাতে আসি। কোম্পানি সার্ভার চালু রাখছে না, সেই সার্ভার চালু রাখতে যায় প্রতি মাসে একটা সার্ভার মেনটেন্স কস্ট কোম্পানির দিতে হয়। কোম্পানি অফিস চালু রাখছে, আলিস সেন্টারের প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হয়, স্টাফ স্যালারি দিতে হয়। কোম্পানির তো প্রতি মাসে আপনি করে সার্ভিস দিতে যায় প্রতি মাসে কোম্পানির একটা খরচ যাইতেছে, যাইতেছে না? যাইতেছে। বিনিময়ে আপনি কোম্পানির কি দিতেছেন? কোম্পানি আপনার কাছে ওই যে বাটপারের গোষ্ঠীর মতো কোশেয়ারের টাকা চায়, যে টাকা দাও টাকা যাও। আজ পর্যন্ত আলিস সেন্টারের লোকেরা কোম্পানির পারপাসে কার্যক্রম চালানোর জন্য ওই বাটপারের গোষ্ঠীর মতো 12 সাল থেকে যেভাবে কোশেয়ার কালেকশন করছে, আলিস সেন্টারের লোকেরা সাধারণ জনগণ আমগো কাছ থেকে টাকা টোকা চাইছে? চায় নাই। কি চাইছে? খালি আমগো কাজটা চাইছে, আমরা যেন কাজটা করি। আমগো কাজ কি? ডিন ভেরিফিকেশনের কাজগুলা করা, ডিস্ট্রিবিউটরদেরকে অ্যাক্টিভ করা, পূর্বের চেইন অফ কমান্ড ফিরাইয়া আনা, নিজের টিমটারে গোছানো, ডিন ভেরিফিকেশন করা, ডিন অ্যাক্টিভেশন করা, এনএফসি কার্ডের কাজগুলা করা। আপনাকেও কাছে তো একটুকি চাইছে, আপনারা খালি আপডেট খুঁজেন, খালি আপডেট খুঁজেন। কোম্পানি প্রতি মাসে একটা খরচ মেনটেন করতেছে, আর আপনাকেও কাছ থেকে বিনিময়ে চাইতেছে আপনারা যেন অ্যাক্টিভ হয়ে কাজ করেন। আপনারা এখন স্টেটমেন্ট চালু হইব কবে, স্টেটমেন্ট চালু হইব কবে? আরে ভাই স্টেটমেন্ট চালু হইব কবে এটা তো পরের ধাপ। স্টেটমেন্ট চালু হওয়ার আগে অনেক কাজ আছে না? মানে ওই যে আপনি ধরেন স্টেটমেন্ট চালু হইলই, সে ফর এক্সাম্পল আজকে থেকে স্টেটমেন্ট চালু হইলো ধরেন, তো কালকে আপনি কি বালের ইনকাম করবেন? আপনার টিম ডেভেলপ করছেন? আপনার লেফট রাইটে কয়জন ভেরিফিকেশন করছেন? ওই উত্তরের একদিন এক পিএইচডি, সিনিয়র পিএইচডি আমারে ফোন করে কয় স্টেটমেন্ট চালু না হইলে কাম করবো কেমনে? কি আজব বালের কথা কয় ভাই এরা, কথা শুনলে মেজাজ খারাপ হয়। আজকে স্টেটমেন্ট চালু হইলে কালকে থেকে আপনার কয় টাকা ইনকাম হইব মিয়া? আপনার লেফট রাইটে কয়শো দিন ভেরিফিকেশন করছেন, লেফট রাইটে কয়শো দিন অ্যাক্টিভেশন করছেন, লেফট রাইটে কয়জন ব্যক্তিরে অ্যাক্টিভ করে টিম মিটিং শুরু করছেন? টিম মিটিং শুরু করলে, ওয়ার্কশপ করলে, আপনার প্রোগ্রাম করলে কয়শো লোক নিয়ে প্রোগ্রাম করতে পারবেন? পারবেন না তো 10 জন ব্যক্তির নিয়ে প্রোগ্রাম করতে। আপনার টিমের 10টা ডিস্ট্রিবিউটর এখনো অ্যাক্টিভ করেন নাই, খালি চিল্লান স্টেটমেন্ট চালু হয় না কেন? বাহ, স্টেটমেন্ট চালু এটা একটা প্রসেস, এর আগের যে কাজগুলো সেটাও একটা প্রসেস। টিম গোছানোটা এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজ। টিম গোছানো মানে আপনি আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন, ধরেন আপনার লেফট রাইটে 100-200 ডিস্ট্রিবিউটরকে আপনি অ্যাক্টিভ করে রাখছেন, এদের সাথে আপনি টাচে আছেন, যে কোনো মুহূর্তে ডাক দিলে এদেরকে পাওয়া যায়। এইরকম একটা ফরম্যাট যদি আপনি তৈরি করেন, তাইলে না স্টেটমেন্ট চালু হইলে আপনার লাভ। আর আপনার লেফট রাইটে কেউ নাই, আপনি হইলেন মানে যে তালপাতার সেপাই, আপনি ছাড়া আর কেউ নাই আপনার টিমে, তাহলে আপনার স্টেটমেন্ট চালু হইলেই কি আর না হইলেই কি মিয়া? বুঝেন নাই? এই জন্য আমি যে জিনিসটা বলবো, এবং দেখেন আমাদের কিন্তু স্টেটমেন্ট চালু হয়েছেও, কিন্তু ওই যে 25 তারিখে আমরা লাইসেন্সের জন্য যে আমরা যেটা আবেদন জমা দিলাম, আবেদন কিন্তু রিসিভ হইলো, এবং 26 তারিখ কিন্তু পরীক্ষামূলকভাবে একটা স্টেটমেন্ট চালু হইলো। কিন্তু স্টেটমেন্ট চালু হওয়ার পরে তারপরে কি দেখলেন? ওই যে বাটপারের গোষ্ঠী, দালালের গোষ্ঠী, তারা হামলায়া পড়লো।
তারা হামলায়া পয়রা কি করলো, ওই আলিস দখলের নোংরামি অপচেষ্টা চালাইছিল, দেখছিলেন না? তো তারপরে এখানে পারিপার্শ্বিক কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে, এগুলো মেনটেন কইরা তারপরে কাজগুলা করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রস্তুতি নিতেছে। সমর চক্রবর্তী ভাই লিখছেন, বোর্ডের সদস্যগণের পক্ষ হতে কোনো ঘোষণা আসে না কেন? বোর্ডের সদস্যের ঘোষণার জন্য আপনি সমর চক্রবর্তী বৈশা থাকেন কেন? 2020 সালের আগে বোর্ড ছিল না? এর আগে বোর্ড ছিল না? তখন আপনি প্রতিষ্ঠানের পক্ষে সার্ভিস কেন দিছিলেন? 2012 সালের পরে উল্লেখযোগ্য হাইকোর্টের কোনো বোর্ড ছিল? তখন প্রতিষ্ঠানকে সাপোর্ট দিচ্ছেন না? তাহলে এখন আবার বোর্ডের জন্য বসে থাকেন কেন? প্রোডাক্টের অর্ডার করলে কে দিবে? প্রোডাক্টের অর্ডার কইরা দেখেন না কে দিবে। আবার বলতেন এখনো লাইসেন্সের কাজ সম্পন্ন হয়েছে কি? লাইসেন্সের কাজ সম্পন্ন হয়েছে কি হয়নি এটা আমাদের জানা যতটুকু জরুরি, তার চেয়ে বেশি জরুরি সার্ভারটা যেহেতু চালু আছে, আমাদের টিম গোছানোটা আরো বেশি জরুরি। সমর চক্রবর্তী ভাই, টিম গোছান। আপনার টিমে যত বেশি পারেন ডিন ভেরিফিকেশন করেন, টিম মিটিং শুরু করে দেন। আপনার ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে অ্যাটলিস্ট সাপ্তাহিক একটা মিটিং শুরু করে দেন। ওই বোর্ড সদস্য কি ঘোষণা দেয় কি না দেয় এটার জন্য বসে থাকেন না। প্রোডাক্টের অর্ডার, লাইসেন্স হইল কি না হইলো এইসব নিয়ে বসে থাকেন না। টিম গোছান। যত বেশি টিম গোছায় রাখবেন তত বেশি ব্যবসা শুরু হওয়ার সাথে সাথে আপনি ফায়দা নিতে পারবেন। কাজ করেন, আপনার কাজ যেটা সেটা করেন। বোর্ডের যে কাজ সেটা নিয়ে আমাকে টেনশন করার দরকার নাই। বোর্ডরে কেমনে কাজ করাইতে হইব এটার জন্য যারা কাজ করার তারা কাজ করতেছে। প্রোডাক্ট অর্ডার বলেন, লাইসেন্স বলেন, এগুলোর জন্য কে কেমনে কাজ করলে রেজাল্ট পাওয়া যাবো এটার জন্য যথাযথ ব্যক্তিরা যথাযথ কাজ করতেছে। আপনার কাজটাও আপনি করেন। আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনার টিমের সবাইকে টাচে আনা, আপনার টিমের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করা। আপনার টিমের চেইন অফ কমান্ড এস্টাবলিশ হয়েছে? আপনার এক মেসেজে এখন সকল পিএইচডিরা, সকল এক্সিকিউটিভরা কি আপনার এক মেসেজে আপনার টিম মিটিং এ আসবে? সমর চক্রবর্তী ভাই আসবে না। তার মানে আপনার টিমের চেইন অফ কমান্ড এস্টাবলিশ হয় নাই। টিমের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করেন। কইতে পারেন আমি কেমনে করবো, আমার কাছে কি ডাটা আছে? আপনার কাছে ডাটা নাই দেখেই তো কোম্পানি সার্ভার চালু করে আপনার ডাটা দিয়ে দিছে। এইবার এই ডাটা খুঁজে আপনার টিমের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করেন। ওইটা আপনার কাম। বোর্ড কি ঘোষণা দিল কি দিল না ওইটা আপনার কাম না। আপনার হাতের কামটা আপনি করেন। সমর চক্রবর্তী ভাই আপনারে কইতেছি। আব্দুল হাকিম আব্দুল ভাই বলছেন, রফিকুল আমিন কি চায়? আমাদের 45 লক্ষ মানুষের জীবন নিয়ে এইভাবে আর কতদিন ছিনিমিনি করবে? রফিকুল আমিন কি চায় না চায় এটাতে আমাকে কিছু আসা যায় না। আমরা কি চাই না চাই সেটাতে কি আসা যায়? নিজের দিকে সচেতন থাকেন, নিজের কাজে সচেতন থাকেন। শহীদুল ইসলাম খোকন ভাই লিখছেন, ডিন ভেরিফাই চলছে ইনশাল্লাহ, চালাই যান। সমর চক্রবর্তী ভাই লিখছেন, আবার আগের এনএফসি কার্ডগুলো এখনো পাইনি। এনএফসি কার্ড তো পান নাই, এনএফসি কার্ডের সবকিছু তো রেডি। এগুলোর তো ভাই একটা প্রক্রিয়া, যা তার একটা বিষয়। আপনি এক কাজ করবেন, জনাব আশরাফুল আমিনের নাম্বার আপনার কাছে যদি না থাকে ওনার সাথে আপনি যোগাযোগ করবেন। আপনি আসলে কেন্দ্রের সাথে টাচে নাই ভাই, এই কারণে অনেক কিছু জানেন না বিদায় হুতাশে দিন দিন পার করতেছেন, অনেক কিছু আপনি জানেন না। যাই হোক, স্বপ্নবাজ লিখেছেন ডিন ভেরিফিকেশন চলছে। এক্স্যাক্টলি, আমি আপনাদের আগেও কইছি, আমি এখনো কই, আমাদের মূল কাজ বোর্ড কি করলো না করলো সেটা না। বোর্ড কি করবে না করবে সেটা আমাদের বিষয় না। আমাদের কাজ হলো ডিন ভেরিফাই করা, আমাদের কাজ হলো নিজের হাতের কাজটা চালাই যাওয়া, আমাদের কাজ হলো পূর্বের চেইন অফ কমান্ডটা এস্টাবলিশ করা। আপনি আপনার লেফট রাইটের সকল পিএইচডি কে এক মেসেজে আপনি মিটিং এ আনতে পারেন, ওইটাই হলো আপনার চেইন অফ কমান্ড। ওইটা কি এস্টাবলিশ করতে পারছেন সমর চক্রবর্তী ভাই? পারেন নাই, ওটা করেন। ওইটা করতে তো আর বোর্ড কি করলো, ট্রেড লাইসেন্স হইলো না, এমএলএমএল লাইসেন্স হইলো, এটার জন্য তার অপেক্ষা করার দরকার নাই। এইসব করতে তো আর এগুলা লাগে না। টিম গোছায় তো তার এগুলা লাগে না। সমর চক্রবর্তী ভাই আপনি এখনো টু দা পয়েন্টের জায়গাটা ধরতে পারেন নাই। টিম গোছান। যাই হোক, আমাদের কাজ হলো টিম গোছানো। ডিন ভেরিফিকেশনের কাজটা, ডিন অ্যাক্টিভেশনের কাজটা, এনএফসি কার্ডের কাজটা, চেইন অফ কমান্ড এস্টাবলিশ করাটা, এবং পূর্বের চেইন অফ কমান্ড যত বেশি এস্টাবলিশ হবে দালালের গোষ্ঠী তত বেশি দৌড়ের উপরে থাকবে। পূর্বের চেইন অফ কমান্ড যত বেশি এস্টাবলিশ হবে ডেস্টিনি 2000 লিমিটেডের কোমর তত বেশি শক্ত হবে, আর ডেস্টিনি বিরোধী দালালের গোষ্ঠী তত বেশি দৌড়ের উপরে থাকবে। পূর্বের চেইন অফ কমান্ড যত বেশি এস্টাবলিশ হবে তত বেশি আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালুর জন্য সব দিকে বাটপারের গোষ্ঠীর চাপ এবং কর্পোরেট প্রেসার অনুভব করবে, এবং ততই তারা দৌড়ের উপর থাকবে। পূর্বের চেইন অফ কমান্ড যত বেশি এস্টাবলিশড হবে ততই আমাদের
কার্যক্রম আরো গতিশীল হবে এবং বাটপারের গোষ্ঠী আরো বেশি দৌড়ের উপরে থাকবে। তাইলে বাটপারের গোষ্ঠীকে দৌড়ের উপরে রেখে আমাদের সকল কার্যক্রমকে দ্রুত আদায় করে নেওয়ার অন্যতম মাধ্যম হইতেছে পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করা। আর এই পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করার জন্য আমাদের হাতে আছে সার্ভার, আমাদের হাতে আছে আমাদের লেফট রাইটের ডাটা। এই লেফট রাইটের ডাটা ধরে ওয়ান বাই ওয়ান কাউন্সিলিং করে 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 সবাইকে ডিন ভেরিফিকেশন করে অ্যাক্টিভ করে নিয়ে আসাটাই হলো আমাদের কাজ। ততদিনে দেখবেন ওই যে যা যা কইতাছেন সব হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতের কাজটা আপনি করেন, আপনার হাতের কাজটা আপনি করেন, ডিস্ট্রিবিউটর হিসেবে এটাই আমাদের করণীয়। যাই হোক, প্রত্যেকটা প্রোগ্রামে ধন্যবাদ দেই, আজকেও ধন্যবাদ দিব। আজকের ডেস্টিনির এই পর্যায়ে আসার পেছনে 2020 সালের তলবি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো 2020 সালের এই তলবি সভার বাস্তবায়নের ক্ষেত্রে যে দুজন শীর্ষ মুরব্বী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় যে দুই মুরব্বী ভূমিকা রেখেছিলেন, সাহসী ভূমিকা রেখেছিলেন, ওনারা হচ্ছেন অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত আমাদের একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী। এই দুই সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীর প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই তলবি সভার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজকের এই ডেস্টিনি। সো আপনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর যারা প্রবাসে আছেন, বিশেষ করে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, যিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের প্রবাসে থাকা সকল ফাউন্ডার ডিরেক্টর, শেয়ার হোল্ডার, ডায়মন্ড ক্রাউন সহ যারা আছেন সবাইকে একটা চমৎকার সমন্বয়ের মাধ্যমে ডেস্টিনির ইতিবাচক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে ডেস্টিনিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি লিডিং রোল প্লে করছেন আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক। আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন। আপনাদের দুজনের প্রতি, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। সর্বশেষ একটা জুম মিটিংয়ে আপনারা যেই তথ্যগুলো দিয়েছেন, আপনাদের তিনজনের সমন্বিত ওই জুম মিটিংয়ে এই বাটপারের গোষ্ঠী একদম ধসে গেছে। আমরা জানি আপনারা আসলে অনেক ভদ্র এবং অনেক ডিসেন্ট পিপল, এই কারণে হয়তোবা বাটপার গোষ্ঠীর আকাম কুকমের 1%ও বলেন নাই। অনেক কিছুই মানে সম্মানের খাতিরে, তাদের প্রতি রেসপেক্ট বা সম্মানের খাতিরে বা প্রাতিষ্ঠানিক বৃহত্তর স্বার্থের কারণে অনেক কিছুই হয়তো বা বলেন নাই, কিন্তু যেই 1% বলছেন এতেই কিন্তু বাটপার গোষ্ঠীর লুঙ্গি জাইঙ্গা টেঙ্গা সব খুলে গেছে। তো প্রয়োজনের সামনে আপনারা আবারও লাইভে আসবেন, জুম মিটিংয়ে আরো কিছু তথ্য দিবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের এই কার্যক্রম আসলেই অব্যাহত থাকুক, আপনাদের প্রতি আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের প্রতিও আসলে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রবাসে থেকেও এই গত 12টি বছরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শ্রম, সময়, মেধা, ইভেন অর্থ দিয়েও ডেস্টিনিকে চালুর জন্য অনেক চেষ্টা আপনারা করছেন, যেটা অনেকে জানতো না। গত জুম মিটিং এর পরে আমরা জানতে পারছি। তো অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর যারা প্রবাসে আছেন, জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবা উদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে আরো যারা শুভাকাঙ্ক্ষী আমাদের দেশের বাইরে আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বপ্নবাজ আইডি থেকে এক ভাই লিখেছেন, সবাই ধৈর্য ধরুন, বোর্ড কাজ করে যাচ্ছে, খুব শীঘ্রই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ বোরহান ভাইকে, ধন্যবাদ। মনিরুল ইসলাম মনির ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে, সিনিয়র পিএইচডি, আমাদের ডেডিকেটেড ডেসপারেট ডাই হার্ট ঘাবরা পিএইচডি, আমগমতো আর কি। মনির ভাই আপনার অ্যাক্টিভিজম চালাই যান, ধন্যবাদ। যাই হোক, ধন্যবাদ পর্বে ছিলাম। আরো ধন্যবাদ দিব আমাদের আলিস সেন্টার কেন্দ্রিক যারা আছেন, বিশেষ করে আমাদের অনারেবল শেয়ার হোল্ডার, আমাদের তারুণ্যের প্রতীক, আমাদের তারুণ্যের আইকন, অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ দিব। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এই জন্য যে আপনি আসলে অনেক একটা কঠিন পরীক্ষার ভিতর দিয়ে যাইতেছেন, আমরা জানি। কারণ
রক্তের বিরুদ্ধে কথা বলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, আর ন্যায় এবং নীতির স্বার্থে, ইনসাফের স্বার্থে সেই কঠিন কাজটাই আপনি করে যেতেছেন। আমরা জানি, আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনি কি করতেছেন এটা অনেকেই আমরা জানি। তো অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে 2020 সালে তলবি সভা হওয়ার পর থেকে 2025 সালের আগ পর্যন্ত যা হয় নাই, গত 7 থেকে 8 মাসে আপনি তার 10 গুণ কাজ কইরা আপনার যোগ্যতা এবং আপনার মনসিয়ানার পরিচয় দিছেন। সার্ভার চালু করে দেখাই দিছেন, ডিস্ট্রিবিউটরদের লেফট রাইট আমাদেরকে উপহার দিয়া দেখাই দিছেন, আমাদের বিজনেস সেন্টার আমরা নিজেরা দেখতে পারতেছি। এই জিনিসটা আপনি আমগরে উপহার দিতে পারছেন। এনএফসি কার্ডের কাজ করতে পারতেছি, ডিস্ট্রিবিউটরদের সাথে যোগাযোগ করতে পারতেছি, চেইন অফ কমান্ড এস্টাবলিশ হইতেছে, মিটিং টিটিং আমরা শুরু করে দিতেছি। অল ক্রেডিট at first goes to Almighty and then you, Janab Ashraful Amin. Special thanks and special salute, comrade. আপনার প্রতি শুভকামনা রইল, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আগামীর ডেস্টিনিতে আপনাকে আরো গুরুত্বপূর্ণ লিডিং রোল প্লে করার জন্য আমরা আপনাকে সেই গুরুত্বপূর্ণ লিডিং রোল প্লে করার জায়গায় দেখতে চাই, সেই প্রত্যাশা আমরা রাখছি। অনারেবল শেয়ার হোল্ডার এবং আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে আমাদের আরো একজন শেয়ার হোল্ডার আছেন জনাব গোলাম রব্বানী সুমন, যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিষ্ঠানের স্বার্থে। ওনাকেও আমরা আগামীতে ডেস্টিনির গুরুত্বপূর্ণ লিডিং রোলের জায়গাতে দেখতে চাই। আরও অনেক শেয়ার হোল্ডারই আছেন যারা বিভিন্নভাবে প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন। আর হাইকোর্ট নিযুক্ত বোর্ডের ব্যাপারে আজকে আর কিছু কইলাম না। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের আমগো চেয়ারম্যান সাহেব তো কি একটা জানি কইছিল আর কি, দেশে আইব। তো হ্যাঁ, তো এখনো দেশে আইলো না যতদূর জানি আর কি। আমরা একটু ভাবছিলাম আমগো চেয়ারম্যান সাহেব একটু আইব দেশে, আমরা একটু ভাব বিনিময় করবো, হাই হ্যালো করবো, একটু চাচু খামো। শহীদুল ইসলাম খোকন ভাই লিখছেন, রতন স্যারকে অসংখ্য ধন্যবাদ। এক্স্যাক্টলি, জনাব সাইফুল আলম রতন, হি ইজ ওয়ান অফ দ্য ডিরেক্টর, যিনি এই মুহূর্তে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে কয়জন ডিরেক্টর দালাল গোষ্ঠীর খপ্পরে না পড়ে 45 লক্ষ লোকের স্বার্থে কাজ করতেছেন, জনাব সাইফুল আলম রতন ইজ ওয়ান অফ দ্যাম। সাইফুল আলম রতন, ওনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা এবং সেলুট জানাই। আলমাস উদ্দিন লিখছেন, আমের পরে জাম এভাবে আসতেই থাকবে, কিন্তু আমরা খাবো না। আচ্ছা, আম জনতা, আম কাঁঠাল জনতা, আম জনগণ। আচ্ছা, বুঝছি। যাই হোক, যেটা কইতেছিলাম, ধন্যবাদ পর্বে ছিলাম। তো আমগো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যানরে এতদিন ধন্যবাদ দিছি, আমগো বড়ুয়া সাবরে। তো বড়ুয়া সাবরে আপাতত আর ধন্যবাদ দিতেছি না, কারণ ওনার কিছু কিচ্ছা কাহিনী শুনছিলাম তো, যে কি জানি করবো, দেশে আইবো, একদিনের লেগে আইয়া শর্ট করে যাইবো গা। তো আমরা একটু অপেক্ষায় আরো ছিলাম যে হ্যাঁ কবে আইবো, একটু আমরা চাচু খামু, আইলো না। তো যাক, আইলে সরাসরি ধন্যবাদটা দিমনে। তো বড়ুয়া সাহেব, আপনি চালাই যান। হ্যাঁ, আমরা বিনিয়োগকারীরা কিন্তু অপেক্ষায় আছি। এই যে আমগো 45 লাখ মানুষের কর্মসংস্থান ফেরতের দায়িত্ব কিন্তু আপনার হাতে। আমগো 45 লাখ মানুষের বিনিয়োগ ফেরতের দায়িত্ব কিন্তু আপনার হাতে। তো বড়ুয়া সাহেব, আপনি চালাই যান, আমরা অপেক্ষায় থাকলাম কখন কি হয় না হয়। চালাই যান, 45 লাখ মানুষের স্বার্থের বাইরে যায়েন না বড়ুয়া সাহেব, ধরা খাইবেন, কয়ে দিলাম। 45 লাখ মানুষের স্বার্থের বাইরে যায় না, বিনিয়োগকারীদের স্বার্থের বাইরে যাইয়া নিজের স্বার্থ দেখতে যাইয়া নিজের আত্মা বিক্রি করে দিয়েন না বড়ুয়া সাহেব, আপনারা কইতাছি, বুঝছেন? খবর সবই কিন্তু আমরা পাই। যাক, বেশি কিছু আর কইলাম না। আর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আরো যারা চিপা চাপা দিয়ে একটু উকিঝুঁকি মারেন, মানে ওই যে হাইকোর্টের বোর্ডে কিছু বেকুব আছে, এগুলার মানে মুরব্বীরা তো খারাপ কথা কইতে নিষেধ করছে, এর লিগা আটকাই দিলাম কথাটা আর কি। মানে এগো নিজস্ব কোনো যোগ্যতা নাই, পাল্লা যেদিকে ভারী, ধরেন এদিকে পাল্লা ভারী তখন এদিকে যায়, আবার এদিকে পাল্লা ভারী এদিকে যায়, এগুলো হইলো থাক, কইলাম না। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের ভিতরে যে 2-4টা চেলা চামুন্ডা, আপনার একটু চিকনা চাকনায়, ওই যে ভিতর ডিম মুরগির কলজা নিয়ে আসেন, যে কোন দিকে পাল্লা ভারী ওইদিকে বারবার খালি পাল্লা ঘুরান। আপনারা 45 লক্ষ লোকের পক্ষে আসেন, 45 লক্ষ লোকের স্বার্থের বাইরে যায় না, ধরা খাওয়া যাবেন। কিন্তু আমরা কিন্তু সবই জানি, আপনারা আমগো শেয়ার হোল্ডার, সম্মানী মানুষের লেখার নাম টাম কিন্তু কইতেছে না, সবই কিন্তু জানি, ধরা খাওয়া যাবেন। কিন্তু 45 লাখ লোকের পক্ষে আসেন,
আমগো বিনিয়োগের টাকা ফেরতের কার্যক্রমের পক্ষে আসেন। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের ভিতরে যে কয়টা দালাল ঘুরতেছেন আর কি, হ্যাঁ গো আপনারা কইতেছি, নাম কইলাম না, আজকেও নাম কইলাম না। হাইকমান্ডের নির্দেশ আছে, মুরব্বীরা কইছে কারো সমালোচনা করা যাবে না, এর লেগে এখনো কিন্তু নাম কইতাছি না। যাই হোক, আপনারাও লাইনে আইবেন, আপনি করে হালকা বাউলি ডলা কেমনে দিতে হইব এটা আমগো জানা আছে, তখন লাইনে আইবেন আর কি। আইতাছেন অলরেডি, অনেকেই লাইনে আইছে, আরো আইবো। সুর অনেক নরম হইছে, আগে তো হ্যাম্বি তেম্বি কত কিছু ভাবসাব ছিল, এখন সুর এখন নরম নরম লেদাইতেছে অনেকেই। আরো নরম লেদাইবেন, সামনে আরো নরম লেদাইবেন, নরম লেদাইতে লেদাইতে ডিসেন্ট্রি হয়ে পাতলা পায়খানা হয়ে যাব। ওয়েট করেন, ৪৫ লাখ লোকের বিরুদ্ধে গেলেই ধরা খাইবেন, ওয়েট করেন। তো হাইকোর্ট নিযুক্ত বোর্ডের ভিতরে যারা একটু এদিক সেদিক এখনো আছেন, লাইনে এসে পড়েন। লাইনে না এসে উপায় নাই, গোলাম হোসেন ৪৫ লাখ লোকের কর্মসংস্থানের বিরুদ্ধে যায়েন না, ৪৫ লাখ লোকের স্বার্থের পক্ষে আসেন। যাক, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা আছেন সবাইরে ঢালাওভাবে ধন্যবাদ দেওয়ার মতো আর সুযোগ নাই, এই জন্য দিলাম না, কয়েকজনরে দিলাম, আর বাকিদেরকে ধন্যবাদ না দিয়া একটু ডলা দিলাম আর কি। তো আপনারা সবাই মিলা আবার যখন প্রতিষ্ঠানের স্বার্থে যদি একটা ফরম্যাটে আইসা পড়েন, তখন আবার সবাই ধন্যবাদ দিব, সমস্যা নাই। তবে আইবেন আইবেন আইবেন, সবাই লাইনে আইবেন, কাম চলতেছে কিন্তু আপনারা পার পাইবেন না। হাইকোর্টে শুধু বোর্ডের ভিতরে যে ২-৪টা এদিক সেদিক করতেছেন, একটাও কিন্তু পারা পাইবেন না। হয় লাইনে আইবেন, আর না তো ডলা খাইবেন, রেডি হইয়া থাকেন। ৪৫ লাখ লোকের বিরুদ্ধে যায়েন না, সব খবরই কিন্তু আমরা বিনিয়োগকারীরা রাখি। যাক, আপনি করে নিয়ে আজকে আর কিছু কইলাম না। নামটাম কইতে অনেক ইচ্ছা করতেছে, অনেক কিছু কইতে ইচ্ছা করতেছে, কিন্তু মুরব্বীদের নির্দেশ, এখন কি করার, গুরু বাক্য শিরোধার্য, এর লেখার নামটাম কইলাম না। পিএইচডি ফোরামের ভাইদেরকে এখন ধন্যবাদ দিব, বিশেষ করে আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের সভাপতি আমাদের আমিনুল ইসলাম আমিন ভাই, তারপরে আমাদের ওয়াসিম ভুইয়া ভাই, ওই দিক থেকে আমাদের এই যে আসাদুল ইসলাম আসাদ ভাই, আপনি লাইভ শুরু করেন। আপনার সপ্তাহখানেক বা কয়েকদিন হলো লাইভ নাই, অনেকেই কিন্তু কইতাছে আসাদ ভাই লাইভে আসে না কেন। আপনি লাইভে আসেন, বাড়িতে গেছেন মনে হয়, বাড়ি থেকে আপনার লাইভ আমরা আশা করতেছি আর কি। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা প্রতিষ্ঠানের স্বার্থে আসলে ডন টু ডাস্ক কাজ করে যেতেছেন। পিএইচডি ফোরামের আরো যারা দায়িত্বশীল আছেন, আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম, আলিস সেন্টারের দায়িত্বশীল যারা আছেন, স্টাফ যারা আছেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের এই ৪৫ লাখ মানুষের স্বার্থে নিরলস পরিশ্রম করা ব্যক্তি হলেন আপনারা। সো আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা, আপনারা যেভাবে সচেতন ভাবে কৌশলের সাথে ডিল করতেছেন, চালাই যান, ইনশাল্লাহ বাংলাদেশের সিংহভাগ ডিস্ট্রিবিউটর আপনাদের নেতৃত্বের সাথে একতাবদ্ধ, এবং বাংলাদেশের সিংহভাগ পিএইচডি আপনাদের নেতৃত্বের সাথে একতাবদ্ধ, হাতে গোনা ২-৪টা দালাল ছাড়া। অতএব আপনারা টেনশন নিয়েন না। পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরাম, বিশেষ করে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের জিগরি ভাইয়ারা, আপনারা ডেসপারেটলি আগায় যান। বাংলাদেশের সকল বিনিয়োগকারীরা আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তো কইলামই অনেক কথা, আর কি কমু, আপনাদের তো কইতে কইতে তো মুখে ফেনা তুলা ফালাইতেছি। আপনারা খালি আপডেট খুঁজেন, অথচ আপডেট আপনাদের হাতে, আপনারা খালি আপডেট খুঁজেন আর কি। যাই হোক, হাতের কাজটা চালাই যান। আর আগেই আপনাদের কইছি, আজকেও কই, ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ এই পৃথিবীর কারো হাতে নাই। ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ মাওলার হাতে। লাউহে মাহফুজ থেকে যা কমান্ড আইতেছে, সেটাই কিন্তু এখন ডেস্টিনিতে বাস্তবায়িত হইতেছে। অতএব এই ডেস্টিনিতে আর জুলুম হবে না, এই ডেস্টিনিতে আর বেইনসাফি হওয়ার সুযোগ নাই। এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, এই ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে, এবং এই ডেস্টিনিতে জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা এই হক এবং ইনসাফের পথে আমাদের অ্যাক্টিভিজম চালায়া যাইতেছি, আমাদের এই অ্যাক্টিভিজম আগেও চলতেছিল, এখনো চলতেছে, সামনেও চলবে। আমাদের এই অ্যাক্টিভিজম চলছে, চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।